বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করেছিলাম। আশা করি বাসায় তোমরা মনোযোগ দিয়ে পড়েছ এবং ক্লাসটি দেখেছ। তো আজকে আমি বাকি পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসেবেও এই শব্দের বিস্তৃতি আছে। কোনো কোনো অর্থনীতিবিদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যানকিউ, ব্যানকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এই মতে অনুসারীদের যুক্তি অনুযায়ী ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, যার সম্পর্কে ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে ব্যাংক শব্দের উৎপত্তির পিছনে যতগুলো শব্দ রয়েছে এর মধ্যে সবচাইতে বেশি সমর্থন পাওয়া যায় কোন শব্দটি নিয়ে? ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, এই দুটি সম্পর্কে বেশি সমর্থন পাওয়া যায়। মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় ইতালির লোমবার্ডি স্ট্রিটে এক শ্রেণীর লোক একটি লম্বা টুল বা বেঞ্চে অর্থ জমা রাখা এবং অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করত, যা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকায়ও একইভাবে পরিচালিত হতো। তাই ব্যাংক শব্দটির ল্যাটিন উৎপত্তির পিছনে বেশি সমর্থন দেখতে পাওয়া যায়। আমি আবারও বলছি, ব্যাংক শব্দটির ল্যাটিন উৎপত্তির পিছনে বেশি সমর্থন দেখতে পাওয়া যায়। ব্যাংকের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদামাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। আর শিক্ষার্থীরা, আমরা যদি সংক্ষেপে বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ব্যাংকিং। অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। সংক্ষেপে আমরা বলতে পারি ব্যাংকের যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় ব্যাংকিং। আমি আবারও বলছি, ব্যাংকের যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় ব্যাংকিং। ব্যাংকের প্রধান কার্যাবলী যা ব্যাংকিং হিসেবে পরিচিত তা নিম্নরূপ: জনগণ থেকে অর্থ অথবা আমানত সংগ্রহ, যাদের আয় ব্যয় থেকে বেশি তারা দেশের সঞ্চয়কারী, ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করে। আমি আবারও বলছি, যাদের আয় ব্যয় থেকে বেশি তারা দেশের সঞ্চয়কারী, ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করে। ঋণদান। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকদের অথবা উদ্যোক্তাদের সরবরাহকৃত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক ঋণ দিয়ে থাকে। এর অর্থ হলো কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের যখন অর্থের প্রয়োজন হয় সেই অর্থ যদি তার নিজস্ব তহবিল থেকে যোগান দিতে না পারে, অর্থাৎ কম হয়, তাহলে ব্যাংক তাকে ঋণ দিয়ে থাকে। ব্যাংক ঋণ দিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে। বাট্টাকরণ ও বিনিময় বিলে স্বীকৃতি। ব্যাংকের আরেকটি কাজ হলো প্রাপ্য বিল বাট্টাকরণ এবং দেয় বিলে, এর অর্থ হলো প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান।
তাহলে শিক্ষার্থীরা আমি একটু বুঝিয়ে বলছি যে প্রাপ্য বিল বাট্টাকরণ বিষয়টি কি। যে আমরা পণ্য বিক্রয় করে যদি কোনো বিল পাই, প্রাপ্য বিল, যাতে একটা নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকে, আমি যদি সেই মেয়াদের আগে বিলটি ব্যাংক থেকে ভাঙাতে চাই, তাহলে আমি যদি ১,০০০ টাকার বিল ভাঙাতে যাই, ব্যাংক আমাকে সম্পূর্ণ ১,০০০ টাকা দিবে না, তার থেকে কিছু অর্থ কম দিবে। এই যে যতটুকু অর্থ কম দিল, এতটুকু অর্থ ব্যাংক কি করলো, বাট্টাকরণ করলো। তাহলে আমার একটা প্রাপ্য বিল আছে ১,০০০ টাকার, সেটা আমি ব্যাংকে ভাঙানোর পর ৯৮০ টাকা পেলাম। তাহলে এখানে বাট্টা রাখা হলো কত, ২০ টাকা। এই যে এই কাজটা, এটাকেই বলা হয় কি, প্রাপ্য বিল বাট্টাকরণ। অর্থাৎ মেয়াদের আগে প্রাপ্য বিল ব্যাংকে ভাঙানোকে বলা হয় কি, প্রাপ্য বিল বাট্টাকরণ। বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। আমদানিকারক ও রপ্তানিকারকদের দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন। শিক্ষার্থীরা আমি একটি উদাহরণ দিই। যেমন আমি আমেরিকাতে পণ্য বিক্রি করলাম, সেখান থেকে আমাকে দেওয়া হলো ডলার। তাহলে বাংলাদেশে চলতে হলে আমার কি প্রয়োজন, টাকা। তখন আমি এই ডলারগুলো ব্যাংকে গিয়ে কি করব, রূপান্তর করব কিসে, টাকায়, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। এই যে বৈদেশিক মুদ্রাকে দেশি মুদ্রায় রূপান্তর করা এবং দেশি মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা, এটা কি ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট, যাকে সংক্ষেপে বলা হয় এলসি। আমি আবারও বলছি, এলসির পূর্ণরূপ কি, লেটার অফ ক্রেডিট। এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। আমি এলসির সংজ্ঞাটি বলছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ব্যাংক আমদানিকারকের পক্ষে, রপ্তানিকারকের অনুকূলে। আমি আবারও বলছি, ব্যাংক আমদানিকারকের পক্ষে, রপ্তানিকারকের অনুকূলে অর্থ প্রদানের যে নিশ্চয়তাপত্র প্রদান করে, তাকে বলা হয় প্রত্যয়নপত্র বা প্রত্যয়পত্র বা এলসি। তাহলে ব্যাংক কার পক্ষে নিশ্চয়তা প্রদান করে, আমদানিকারকের পক্ষে, রপ্তানিকারকের অনুকূলে। অর্থাৎ আমদানিকারক যদি অর্থ প্রদান না করে পণ্য কেনার পর, সেক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে অর্থ প্রদান করবে। এই রকম নিশ্চয়তা যেই পত্রে দেওয়া হয়, তাকে বলা হয় কি, প্রত্যয়নপত্র। আমদানিকারকের পক্ষে এই সংক্রান্ত বিনিময় বিলে প্রত্যয়ন করাও ব্যাংকের একটি কাজ। আর শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এলসি বিষয়টি খেয়াল করবে এবং আমি যে সংজ্ঞাটি বলেছি সেটি নোট করে নিবে, কারণ পরীক্ষায় প্রায়ই আসে যে প্রত্যয়পত্র বা এলসি কি, আর এলসির পূর্ণরূপ কি। অর্থ স্থানান্তর, একটি শহর থেকে আরেকটি শহরে, বিশেষত দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর কঠিন। ব্যাংক এই কাজটি সহজে সামান্য খরচে করে থাকে। যে আমরা অনেক সময় দেখব যে বিদেশ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তাহলে এই কাজটি কিসের মাধ্যমে করা হয়, ব্যাংকের মাধ্যমে। মূল্যবান দলিল, বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। মূল্যবান সামগ্রী যেমন সোনার গহনা নিজের কাছে রাখা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ চুরি ডাকাতি হতে পারে। একইভাবে মূল্যবান দলিল, সার্টিফিকেট নিজের কাছে রাখলে নানাভাবে নষ্ট হয়ে যেতে পারে। এসব মূল্যবান সামগ্রী ও দলিলাদি ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে। সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। শিক্ষার্থীরা আমি পূর্বের বিষয়টি আরেকটু আলোচনা করছি, যে আমাদের যে মূল্যবান দলিল এবং মূল্যবান যে কোনো বস্তু আমরা ব্যাংকে রাখতে পারি, এবং এটাতে আমরা কোথায় রাখতে পারি, একটা লকারে। সেখানে লকার পাওয়া যায়, ব্যাংক লকার ভাড়া দেয়। তো আমরা লকার ভাড়া নিয়ে সেখানে আমরা মূল্যবান সামগ্রী, দলিলাদি নিরাপদে রাখতে পারি। সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। মক্কেলদের অর্থাৎ গ্রাহকদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। যেমন আমি ব্যাংকে দায়িত্ব দিলাম যে আমার বাড়ি ভাড়া আদায় করতে, তাহলে সে আমার ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া আদায় করবে। এভাবেই ব্যাংক তার মক্কেলদের বিভিন্ন ব্যবসায়িক কাজে পরামর্শ দেয় বা সম্পদ ব্যবস্থাপনায় সাহায্য করে থাকে। ব্যাংকার। তো শিক্ষার্থীরা পূর্বে আমরা জানলাম ব্যাংক এবং ব্যাংকিং সম্পর্কে।
ব্যাংকের সংজ্ঞাটা এরকম ছিল যে ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর ব্যাংকিংটা ছিল এরকম যে ব্যাংকের যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় ব্যাংকিং। এবার আমরা জানব ব্যাংকার নিয়ে। ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি ব্যাংকিংয়ের সাথে জড়িত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। আমি আবারও বলছি, ব্যাংকিংয়ের সাথে জড়িত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ব্যাংক এবং ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক এবং ব্যাংকিং কার্যাবলী ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর না হওয়ায় ব্যাংকিং বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসায় পরিচালিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম ব্যাংক ও ব্যাংকিং একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ তার অতিরিক্ত আহরিত এবং উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে নিজের প্রয়োজন নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্যের এই বিনিময় প্রথা বহুদিন প্রচলিত ছিল। বর্তমান ব্যবস্থায় বিনিময় প্রথা বার্টার সিস্টেম স্বল্প পরিসরে প্রচলিত আছে। মুদ্রা আবিষ্কারের পরপর ব্যবসা বাণিজ্য লেনদেন এবং মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি বলে জানা যায়। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর আগে, অর্থাৎ সাল গণনারও ৫,০০০ বছর আগে প্রথম ব্যাংক ব্যবস্থার ইতিহাসে স্থান করে নেয়। পরবর্তীকালে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে খ্রিস্টপূর্ব ৪০০ সাল পর্যন্ত অবদান রাখে। ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আমি আবারও বলছি, ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৭০০ সালে। পরে ১৯৩৫ সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে ভারতের সকল ব্যাংকের প্রধান অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারত বিভক্তির পর, অর্থাৎ যখন ভারত আর পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হয়, তখন পাকিস্তান আমলে ১৯৪৮ সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে। তাহলে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? স্টেট ব্যাংক অফ পাকিস্তান, যা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ব্যাংকিং ব্যবসায় প্রসারে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানদের নেতৃত্ব দান করে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে ১৯৭২ সালের ২৬ মার্চ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত, যা ১৬ ডিসেম্বর ১৯৭১ হতে কার্যকর হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে ১২টি ব্যাংকের ১,০৯০টি শাখা কর্মরত ছিল, কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মালিক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি হওয়ায় এবং তাদের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে অবস্থিত হওয়ায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসার অভিভাবকের দায়িত্ব পালন শুরু করেন এবং সব ব্যাংকের জাতীয়করণ করেন, যার কারণে নিম্নলিখিত ৬টি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্মলাভ করে। ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ও উত্তরা ব্যাংক। পরে এদের মধ্যে শুধু সোনালী অগ্রণী ব্যাংক ছাড়া সবগুলোই ক্রমশ বিরাষ্ট্রীয়করণ করা হয়, অর্থাৎ বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। ৭০-এর দশকেই অনুধাবন করা যায় যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। ৮০-র দশকে শুরু হয় বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া, অর্থাৎ বেসরকারি করে দেওয়ার প্রক্রিয়া। ৮০-র দশকের পরেই ৯০ দশক পরবর্তীতে বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে ৪টি সরকারি, 4টি বিশেষায়িত এবং 30টির অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, বর্তমানে বাংলাদেশে সরকারি ব্যাংক কয়টি? 4টি, বিশেষায়িত ব্যাংক 4টি এবং 30টিরও অধিক বেসরকারি ব্যাংক রয়েছে। শিক্ষার্থীরা, আশা করি যে পাঠ তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে,
বাড়ির কাজগুলো করে আমাদের গ্রুপে জমা দিবে। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাবে। বাসায় মনোযোগ দিয়ে পড়বে। ভালো থাকবে তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।